বাংলা সিনেমার পাশে দাঁড়ান। রিসেন্ট সময় যে কোনো বাংলা সিনেমা মুক্তি পেলেই একদল মানুষ মিডিয়ার সামনে এসে সুর চড়িয়ে মাথা উঁচিয়ে এই কথাটাই বলে, বাংলা সিনেমার পাশে দাঁড়ান, বাংলা সিনেমাকে সাপোর্ট করুন। পাবলিক বাংলা সিনেমা দেখছে না বলে আজকে বাংলা ইন্ডাস্ট্রির এই দশা। আরে মশাই, আমরা আমাদের গ্যাঁটের করি খরচা করে বাংলা সিনেমা দেখব, তার পাশে দাঁড়াবো না, বসবো না, ডিগবাজি খাবো না, হামাগুড়ি দেবো, সেটা আমাদের ব্যাপার। যাই হোক, কে শোনে কার কথা। তবে বাংলা সিনেমার পাশে দাঁড়াও বা না দাঁড়াও, আমি মিঠুন আজকে কিন্তু তোমাদের সামনে রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটার পাশে কিন্তু তোমাদের দাঁড়াতেই হবে। এবং শুধু দাঁড়ালেই হবে না, যদি আজকের ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না। আজকে কথা বলবো ওপার বাংলা সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা বরবাদ নিয়ে। যে মুভিটার পরিচালক হচ্ছেন মেহেন্দি হাসান হৃদয়, অভিনয় করেছেন শাকিব খান, ইদিকা পল, জিৎ সেনগুপ্ত, মিশা সওদাগর প্রমুখ। এবার প্রশ্ন হলো, এই মুভিটা আমি দেখলাম কীভাবে? দেখো, এর জন্য আমি ধন্যবাদ জানাবো আমার একজন সাবস্ক্রাইবার বন্ধুকে, যে আমাকে এই মুভিটি দেখার সুযোগ করে দিয়েছে। বরবাদ কেমন হলো দেখো। মেহেন্দি হাসান হৃদয় হচ্ছেন নাট্য জগতের মানুষ এবং বরবাদের মাধ্যমে সে একটি বড় ফিচার ফিল্ম ডিরেক্ট করেছেন এবং এটা তার ডেবিউ মুভি অ্যাজ এ ডিরেক্টর। এবং তার প্রথম কাজের নিরিখে আমি এটুকু বলতে পারি জোর গলায় যে বেশ ভালো একটা সিনেমা হয়েছে বরবাদ। অন্তত শাকিব খানের তুফান বা দরদের তুলনায় কিন্তু বরবাদকে আমি অনেক এগিয়ে রাখবো। এবং তুফান বা দরদি বা বলি কেন, আমাদের এপার বাংলায় এখনকার সময়ের অধিকাংশ বাংলা ছবির তুলনায় কিন্তু আমি বরবাদকে বেশ এগিয়ে রাখবো। বরবাদ একটা ভালো অ্যাটেম্প, একটা ডিসেন্ট এন্টারটেইনিং প্যাকেজে মোড়া কিন্তু বরবাদ একটা ভালো মুভি হয়েছে। কিন্তু বরবাদের মধ্যে বেশ কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো যদি না থাকতো, ইট কুড মাচ হ্যাভ বিন এ বেটার মুভি। হ্যাঁ বন্ধুরা, বরবাদ কিন্তু একটা বেটার মুভি হতে পারতো, কিন্তু ডিসেন্ট মুভি হয়ে আটকে গেছে। দেখো বন্ধুরা, আমি আজকে এই ভিডিওর মধ্যে অনেস্ট রিভিউ দেবো। একটা সার্টেন ক্যাটাগরির মানুষকে ক্যাটার করার জন্যে আমি সব কিছুকে ভালো বলতে পারবো না, এবং সেটা বলে আমি কিন্তু আমার সাবস্ক্রাইবারদের ঠকাতে পারবো না। সুতরাং যারা আজকের এই ভিডিও দেখবে তারা অবশ্যই একটা নিরপেক্ষ রিভিউ তোমরা এক্সপেক্ট করতে পারো। তার আগে আমি আরেকটা কথা বলে দিই, আজকের ভিডিও কিন্তু স্পয়লার হতে চলেছে, কারণ স্পয়লার না দিয়ে আমি কিন্তু মুভিটার ডিটেলস নিয়ে আলোচনা করতে পারবো না। সুতরাং যারা মুভিটা এখনো দেখোনি তারা চাইলে কিন্তু আজকের ভিডিওটা তোমরা স্কিপ করে যেতে পারো, এবং যারা মুভিটা দেখেছো তারা দেখতেই পারো, কোনো অসুবিধা নেই। শুরু করা যাক বরবাদ নিয়ে আমার ব্যক্তিগত মতামত। দেখো, বরবাদ মুভিটার যদি গল্প আমাকে এক লাইনে বলতে হয়, একটা বড়লোক বাবার বিড়ে যাওয়া ছেলের প্রেমে লাথি খাওয়ার গল্প। এবং এই ধরনের গল্প নিয়ে আমরা টলিউড বলি বা বলিউড বলি, এইসব জায়গায় প্রচুর সিনেমা দেখে এসেছি। কনসেপ্ট ওয়াইজ বলি বা গল্প ওয়াইজ বলি, এই ধরনের গল্প কিন্তু খুব একটা নতুন নয়, এবং এই ধরনের গল্প থেকে আমাদের নতুন যে কিছু পেয়ে যাবো সেই এক্সপেকটেশন নেই, অন্তত আমার ব্যক্তিগতভাবে নেই। কিন্তু তা সত্ত্বেও এই ধরনের গল্পে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে ডিরেকশন, এক্সিকিউশন, লুক অ্যান্ড ফিল, এবং অবশ্যই অ্যাক্টরদের পারফরমেন্স, তাদের মধ্যে বন্ডিং, তাদের মধ্যে কেমিস্ট্রি। কারণ 2025-এ দাঁড়িয়ে যখন একটা ওল্ড কনসেপ্টে আমি মুভি দেখবো, তখন তার লুক অ্যান্ড ফিল, অ্যাক্টরদের পারফরমেন্স, ডিরেকশান, এই ব্যাপারগুলো কিন্তু ম্যাটার করে। এবং সেই দিক থেকে বরবাদ কিন্তু ঠিকঠাক একটা মুভি হয়েছে। আমি ঠিকঠাক কেন বললাম, তোমরা যত ভিডিওটা দেখবে তত কিন্তু তোমরা রিয়েলাইজ করতে পারবে। দেখো, বরবাদের যে গল্পটা, এন্টার গল্পটা কিন্তু পুরোপুরি ফ্ল্যাশব্যাকে দেখানো হচ্ছে। প্রথমে দেখাচ্ছে শাকিব খানকে নিয়ে যাওয়া হচ্ছে, শাকিব খানকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, তাকে কোর্টে তোলা হচ্ছে। তো একজন উকিল, সে কিন্তু পুরো গল্পটা কোর্ট চত্বরে ন্যারেট করছে এবং ফ্ল্যাশব্যাকে পুরো ঘটনাটা দেখানো হচ্ছে। তো দেখো, এখানে আমার প্রথম প্রবলেমেটিক বলে মনে হয়েছে ফ্ল্যাশব্যাকে গল্প, যে নন লিনিয়ার ওয়েতে গল্প দেখানো হচ্ছে, এইটা নিয়ে আমার কিছু বক্তব্য নেই, এটা একটা ভালো অ্যাটেম্প্ট। কিন্তু এখানে যে উকিলটি অভিনয় করছেন, তার অভিনয় আমার অত্যন্ত চড়া দাগের লেগেছে। এখনকার সময় 2025-এ দাঁড়িয়ে কোনো উকিল এইভাবে কথা বলেন, যেভাবে উনি কথা বলছিলেন, ওনার অ্যাপ্রোচ দেখে মনে হচ্ছেন উনি কোনো সিরিয়ালের সেট থেকে উঠে এসে এই মুভিটা করতে এসেছেন। সুতরাং ওনার অভিনয় আমার ওভার ড্রামাটিক লেগেছে, অত্যন্ত মোটা দাগের লেগেছে, এবং এখানেই আমার প্রথম পয়েন্ট। দ্বিতীয়ত, শাকিব খানকে কোর্টে তোলা হয়েছে, একজন উকিল কন্টিনিউয়াস বলে যাচ্ছে শাকিব খানের এই খারাপ, ওই খারাপ, এই সমস্ত কিছু বলে যাচ্ছে। শাকিব খানের চরিত্রের নাম আরিয়ান মির্জা, সেখানে সমাজের বুকে ঘটে চলা যাবতীয় কুকর্মের সঙ্গে যুক্ত। আমি অবাক হয়ে গেলাম, শাকিব খানের পক্ষে কোনো উকিলকে আমি সেভাবে দেখলাম না। কেন, ওয়াই? একজন ফাঁসির আসামিকেও কিন্তু কোর্ট চত্বরে একজন উকিল রাখতে হয় তার পক্ষে সওয়াল করার জন্য, কিন্তু এখানে আমি শাকিব খানের পক্ষে সওয়াল করার জন্য কাউকে সেভাবে দেখলাম না। একজনই উকিল, সেই শাকিব খানের পুরো ইতিহাস আওড়ে গেল এবং ঘটনা ফ্ল্যাশব্যাকে চলে গেল। তো এই জিনিসটা আমার প্রবলেমেটিক লেগেছে। এবার যদি আমি মুভির ডিটেলসে ঢুকি, দেখো এখানে আরিয়ান মির্জার যে চরিত্রটা দেখানো হয়েছে, চরিত্রটার মধ্যে প্রচুর দোষ, এবং এই জন্য আমি পরিচালকের বেশ প্রশংসা করব। শাকিব খানের মতো সুপারস্টার যখন সে তার কেরিয়ারে একেবারে মধ্য গগনে আছে, সে যে মুভিতে হাত দিচ্ছে সেই মুভি সোনা ফলে যাচ্ছে, তাকে এইরকম একটা চরিত্র অভিনয় করাচ্ছে, এটার জন্য গার্ডস লাগে বস। এর জন্য মেহেন্দি হাসান হৃদয়কে প্রশংসা জানাবো, প্রডিউসারকে প্রশংসা জানাবো, এন্টার টিমকে প্রশংসা জানাবো। এবং এই যে থকটা দেখিয়েছে,
এর জন্য সাকিব খানকে আমি প্রশংসা জানাবো। সে কিন্তু তার চরিত্রে, আরিয়ান মির্জা যে চরিত্র, সেই চরিত্রে কিন্তু ফাটিয়ে দিয়েছে, কি ক্যাস পারফরমেন্স দিয়েছে। তার বাবার রোলে এখানে আমরা দেখতে পাচ্ছি মিশা সওদাগরকে। এই মিশা সওদাগর ভদ্রলোকের আমি খুব একটা বেশি কাজে দেখিনি, যে কটা কাজ আমি এর আগে দেখেছিলাম আমার একেবারেই পোষায়নি। একটা চড়া মোটা দাগের একটা যাত্রা মার্কা অভিনয় আমার মনে হতো এই ভদ্রলোক করে, কিন্তু আমি আমার সমস্ত কথা উইথড্র করে নিচ্ছি এবং এটা আমি স্বীকার করছি যে উনি একজন ভালো অভিনেতা, ভালো অভিনেতা। মিশা সওদাগর সাহেব, আপনি এই ধরনের অভিনয় করুন। এখানে একজন স্নেহবৎসল পিতা যেমন অভিনয় করেছেন, তেমনি ছেলের জন্যে একজন কঠোর পিশাচ খুনি পর্যন্ত হতে পারেন, এই ধরনের অভিনয় কিন্তু তিনি করেছেন। এই যে সুইচিং, এই যে ইমোশনাল সুইচিং, সেটা কিন্তু ভালোভাবে ফুটিয়েছেন। আমি এখানে একটা দৃশ্যের কথা উল্লেখ করব। মুভি স্টার্টিং একটা সিন আছে যেখানে আরিয়ান মির্জা ছোটোবেলায় একজন স্কুলে একটা টিচারকে কম্পাস ঢুকিয়ে মেরে দেবে। এবার তার ফ্যামিলির কাছে মিশা সওদাগর গেছে, গিয়ে বলছে যে আপনি আমার ছেলের, তার ওয়াইফকে বলছে আর কি, আপনি আমার ছেলের এগেনস্টে কেস করেছেন, আমি কেসটা উইথড্র করে নিন, কারণ যে মানুষটা চলে গেছে পৃথিবীর ছেড়ে সে তো আর ফিরে আসবে না। তো তার ওয়াইফ বলছে যে না, আমি কেস উইথড্র করবো না। ঠিক এইরকম সিন। মিশা সওদাগর প্রথমে রিকোয়েস্ট করলো, হলো না, সঙ্গে সঙ্গে ইমোশনাল সুইচিং করলো এবং সঙ্গে সঙ্গে সে ভদ্রমহিলায় খুন করলো, ঠান্ডা মাথায় খুন করলো। এই জায়গায় মিশা সওদাগরের অভিনয় দুর্দান্ত, ফাটিয়ে অভিনয় করেছেন। শাকিব খানের বাবার রোল যথেষ্ট ভালো উনি অভিনয় করেছেন, কিন্তু গোটা মুভিতে শাকিব খান এবং মিশা সওদাগরের সেই রকম কিন্তু কোনো ইম্প্যাক্টফুল দৃশ্য রাখা হয়নি। পরিচালক অ্যানিম্যাল, কেজিএফ, পুষ্পা এই ধরনের মুভির থেকে ইন্সপায়ার্ড, এবং এই যে বাবা ছেলের যে সম্পর্ক, সেই সম্পর্কটা উনি হাইলি ইন্সপায়ার্ড অ্যানিম্যাল থেকে। কিন্তু অ্যানিম্যালে অনিল কাপুর এবং রণবীর কাপুরের কিন্তু কম হলেও কিছু ইম্প্যাক্টফুল দৃশ্য রাখা হয়েছিল। এবং একটা দৃশ্য আমি অ্যানিম্যালের বলছি, যেখানে অনিল কাপুর রণবীর কাপুরকে বলছে যে পরের জন্য আমি তোমার ছেলে হয়ে জন্মাবো। সেই দৃশ্যটা কতটা ইম্প্যাক্টফুল, সেই যে ছেলের ওপর অনেক সময় ডমিনেট করেছে অন্যায়ভাবে, সেটা সে স্বীকার করছে, কিন্তু এইখানে সেই রকম কোনো দৃশ্যই রাখা হয়নি। আমরা জানছি মিশা সওদাগর আরিয়ান মির্জার বাবা, সে তার ছেলেকে বাঁচার জন্য যে কোনো এক্সটেন্ডে যেতে পারে, কিন্তু তাদের মধ্যে বন্ডিং কোথায়? সুতরাং এই যে এস্টাবলিশমেন্টটা, এটা আমার মনে হয় না যে ঠিক মতো পরিচালক করতে পেরেছেন। এইবার এখানে আরিয়ান মির্জার জীবনে একটা মেয়ে আসে, মেয়েটার চরিত্র অভিনয় করছেন ইদিকা পল, চরিত্রের নাম নিতু। ইদিকা পল শাকিব খানের যদি কেমিস্ট্রি বলি, ফাটাফাটি কেমিস্ট্রি, এবং তাদের কেমিস্ট্রি প্রিয়তমার টাইম থেকে যথেষ্ট ভালো। ইদিকা পলের এখানে টু ডাইমেনশনাল রোল আছে। ইদিকা পলকে আমরা দুটোভাবে দেখতে পাবো, এবং এটুকু আমি বলতে বাধ্য হচ্ছি যে ইদিকা পল এখনকার সময়ের সব থেকে প্রমিসিং অভিনেত্রী, দুই বাংলার মিলিয়ে কিন্তু আমি কথা বলছি এই জেনারেশনের, এবং তাকে যদি ঠিকঠাকভাবে ইউজ করা যায় না, জাস্ট কিক্যাস পারফরমেন্স দেবেন এক একটা মুভিতে। এবং মেহেন্দি হাসান হৃদয় কিন্তু তাকে ঠিকভাবে ইউটিলাইজ করেছেন। যেরকম হয় সুপারস্টার কোনো মুভিতে থাকলে সেই মুভির নায়িকাদের কিন্তু সেই মতো রোল হয় না। আমি প্রিয়তমা বলি বা আমাদের বাংলার খাদান বলি, সেইখানে কিন্তু ইদিকা পলের সেই মতো রোল ছিল না। শাকিব খানের কাছে কিন্তু অনেকটাই ম্লান হয়ে গেছিলো, বা খাদানের দেবের কাছে কিন্তু ইদিকা পলের যে অভিনয় পারফরমেন্স, সেটা কিন্তু সেইভাবে দেখা যায়নি। কিন্তু এইখানে মেহেন্দি হাসান হৃদয় কিন্তু একটা ওম্যান এম্পাওয়ারমেন্ট যাকে বলে আর কি, মানে ওম্যান সেন্ট্রিক ক্যারেক্টার কিন্তু উনি গড়েছেন। ইদিকা পলকেও কিন্তু ক্যারেক্টার দিয়েছেন। এইবার ইদিকা পল একটা সময়ের পর গিয়ে প্রেমের অভিনয় করতে করতে ডিচ করে দেবে শাকিব খানকে, বলে দেবে যে আই ডোন্ট লাভ ইউ, আই ডোন্ট ওয়ান্ট টু ম্যারি ইউ, এইভাবে ওনাকে ডিচ করবে। কারণ কি, ওনার একটা পার্সোনাল রিভেঞ্জের অ্যাঙ্গেল আছে। ওয়েল অ্যান্ড গুড, সেটা হয়ে গেল। এই পার্সোনাল রিভেঞ্জের অ্যাঙ্গেলে দেখানো হচ্ছে যে ইদিকা পলের যে ফ্যামিলি, তার বাবা তার বোন, তাদের সঙ্গে অন্যায় করা হয়েছে, ইনজাস্টিস করা হয়েছে। তার বাবাকে খুনের দায় ফাঁসানো হলো, একজন মিনিস্টারকে খুন করার দায়। তার বোনকে রেপ করা হলো, এবং রেপটা করলো কে মিশা সওদাগর। এইবার এখানে আমার একটা বড় প্রশ্ন আছে। এখানে ইদিকা পলের যে বাবা, সে একজন বয়স্ক লোক, এবং যে খুনের কেসে তাকে ফাঁসানো হলো একজন মিনিস্টারকে খুন করার কেসে। ওই রকম একটা লোক, ওই রকম একটা প্রভাবশালী মানুষকে একা কী করে খুন করে? সে তো একা এই কাজ করতে পারে না, সেই কোনো গ্রুপের হোক বা কোনো অর্গানাইজেশনের কিছু হোক, সেই ব্যাপারটা তো হবে। তো তাকে থানায় নিয়ে গিয়ে জেরা কর, তাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ কর যে তুমি একা আছো না তোমার সাথে আর কেউ আছে, সেই সমস্ত কিছুই নেই। একজন মানুষ মরে গেল, কয়েকজন মিলে প্ল্যান করলো, মিশা সওদাগরের একটা অর্গানাইজেশন আছে, তারা মিলে প্ল্যান করলো যে এই মিনিস্টারকে সরিয়ে দিতে হবে এবং তার দায় একজন ইনোসেন্ট লোককে তুলতে হবে। এলো পুলিশ, এলো ইদিকা পলের বাবাকে টার্গেট করলো, তুলে নিয়ে গিয়ে তার শাস্তি হয়ে গেল। ওয়েল অ্যান্ড গুড, মানে 2025-এ দাঁড়িয়ে এতটা ইজি, কোনো মিডিয়া কিছু তোলপাড় হলো না, কোনো কিছু হলো না। ইদিকা পলের দিদি গেল মিশা সওদাগরের কাছে তার বাবার প্রাণ ভিক্ষার জন্য, সে গিয়ে রেপ করে দিল। সে ঠিক আছে, সে একজন মেয়ের সুযোগের সদ্ব্যবহার করলো, মানে মেয়েটাকে এক্সপ্লয়েট করলো, সেক্সুয়ালি এক্সপ্লয়েট করলো, খারাপ মানুষ, খারাপ পলিটিশিয়ান, এই ব্যাপারগুলো মানা যায়। এবার ইদিকা পলের যে ফ্যামিলিটা দেখিয়েছে, তার বাবা, তার দিদি, তারা কোত্থেকে এসছে, তারা কী করে, মানে তার কোনো ডিটেলস নেই।
হঠাৎ করে দেখালো ইদিকা পালের ফ্ল্যাশব্যাক, তার বাবাকে দেখালো, তার দিদিকে দেখালো। তো তাদের মধ্যে যে কেমিস্ট্রি সেটাও কিন্তু ওয়েল এস্টাবলিশ নয়। তো এখানে আমার প্রবলেম লেগেছে। আমার ফ্ল্যাশব্যাকটা নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু ফ্ল্যাশব্যাকের যে ডিটেলসগুলো দেখানো হয়েছে না, সেইগুলো নিয়ে প্রবলেম হয়েছে। তো এই ব্যাপারগুলো যদি ডিরেক্টর একটু ওয়েল এস্টাবলিশডভাবে বিল্ড আপ দিত, একটু যদি নজর রাখতো, তাহলে মনে হয় মুভিটার এই লুফলসগুলো আসতো না, মুভিটা কিন্তু একটা ভালো মুভি হয়ে থাকতো। এই তো গেল এই ব্যাপার। এইবার এখানে ইদিকা পল যখন ওকে না করলো, ইদিকা পলের পেছনে নাচর বান্ধা হলো। এইবার এখানে যিশু সেনগুপ্ত এই মুভির আরেকজন ভিলেন। পরিচালক কেজিএফ থেকে ইন্সপায়ার্ড হয়েছেন এবং সেই অনুযায়ী একটা যিশু সেনগুপ্ত একটা সিন উনি ডিজাইন করেছেন। থানার সামনে উনি আসছেন, মে আই কামিং, এই ডায়লগটা দিয়ে। এবং যিশু সেনগুপ্ত কিন্তু তার অভিনয় দিয়ে সিনটাকে ভালো পুল আপ করেছেন। পরিচালক ইন্সপায়ার্ড হয়েছেন সেই নিয়ে আমার কিন্তু অবজেকশন নেই। পরিচালক কিন্তু খুব ভালোভাবে সিনগুলোকে ডিজাইন করেছেন, এটা বরঞ্চ প্রশংসার দাবি রাখেন। কিন্তু যিশু সেনগুপ্তর চরিত্রের নাম ফারান। যিশু সেনগুপ্তর যে চরিত্রটা, সেই চরিত্রটাকে ডেভেলপটি করা হয়নি। আপনি যখন যিশু সেনগুপ্তর মতো একজন ভিলেনকে নিচ্ছেন, তাকেও তো সেই রকম স্ট্রং শক্তিশালী দেখাবেন। অ্যানিমাল থেকে আপনি ইন্সপায়ার্ড হয়েছেন, অ্যানিমালের ববি দেওয়ালকে থেকে আপনি ইন্সপায়ার্ড হয়েছেন। যিশু সেনগুপ্তর চরিত্রটি অনেক পরে আসে এবং অ্যানিমালের ববি দেওয়ালের চরিত্রটাও কিন্তু অনেক পরে আসে, ঠিক আছে। কিন্তু ববি দেওয়ালের চরিত্রটা অনেক পরে এসেও অল্প সময়ের জন্য থেকে যে ইম্প্যাক্টটা ফেলে যায়, সেটা কিন্তু আপনার যিশু সেনগুপ্তর চরিত্রটা ফেলতে পারে না। ফারান কিন্তু সেই ইম্প্যাক্টটা ফেলতে পারে না, কারণ সেই চরিত্রটাকে ডেভেলপটি করা হলো। ক্লাইম্যাক্সের অ্যাকশান, আপনি অ্যানিমালের ক্লাইম্যাক্স অ্যাকশানটা দেখুন। ওখানে কিন্তু রণবীর কাপুর গিয়ে ববি দেওয়ালকে দুটো ঘুষি মেরে লাথি মেরে ফেলে দেয়নি, তাকেও মার খেতে হয়েছে। তাকেও কিন্তু ববি দেওয়ালকে মারতে গিয়ে অনেক বেগ পেতে হয়েছে, কারণ ববি দেওয়াল কিন্তু সেম ডেঞ্জারাস অ্যাজ রণবীর কাপুর, সেও কিন্তু ডেডলি। এখানে হেলিকপ্টার করে এলো, এসে যিশু সেনগুপ্তর কাছে এলো, এসে যিশু সেনগুপ্তকে খুব ইজিলি মেরে দিল, তার লোকগুলোকে ইজিলি মেরে দিল। মানে টিপিক্যাল সেই ভিলেন বলে সেই রকম। তাহলে আপনি যিশু সেনগুপ্তকে কেন নিলেন? তাহলে আপনি টিপিক্যাল যে কোনো একটা এক্সওয়াইজেড ভিলেনকে নিতেই পারতেন। স্ট্রং ভিলেন যখন আপনি রাখলেন, চরিত্রটাকে সেইভাবে ডেভেলপ করা উচিত ছিল। লাস্টে ক্লাইম্যাক্সটা সেইভাবে আপনার বিল্ড আপ দেওয়া উচিত ছিল, ক্লাইম্যাক্সটা সেই লেভেলের করা উচিত ছিল। সেই লেভেলের ক্লাইম্যাক্সই হয়নি, কিন্তু ক্লাইম্যাক্সটা বিল্ড আপ ভালো হয়েছে। হেলিকপ্টার নিয়ে আসা হয়েছে, যেভাবে গ্রাউন্ড শ্যুট পরে আসছেন সেইভাবে কিন্তু নিয়ে আসা হয়েছে। কিন্তু এত কিছু করো না, লাস্টে ওই যিশু সেনগুপ্ত এবং সাকিব খানের যে টাসেল, সেটা কিন্তু জমেনি। তাই অ্যানিমেলে রণবীর কাপুরের জামাইবাবুর সঙ্গে প্রবলেম হয়েছিল এবং জামাইবাবুকে সে একটা সময়ের পর খুন করে। এখানেও মামার সঙ্গে সাকিব খানের প্রবলেম ছিল, সাকিব খান একটা সময়ের পর মামাকে খুন করে। এটা বেশ ভালোভাবেই দেখানো হয়েছে এবং এখানে আমার যে তাদের মধ্যে যে মতবিরোধ, তাদের মধ্যে যে টাসেল, সেই নিয়ে আমার কিছু বক্তব্য নেই। এবং মামার চরিত্রে যিনি অভিনয় করেছেন, একটা ডিসেন্ট পারফরমেন্স দিয়েছেন। টিপিক্যাল নেগেটিভ চরিত্র অভিনয় করেছেন, তার পারফরমেন্স দেখে আমার ছিটকে যাওয়ার মতো কিছু নেই। পুষ্পা 2 থেকে একটা জায়গায় ইন্সপায়ার হয়েছেন উনি, ওয়াইল্ড ফায়ার কথাটা এখানে ব্যবহার করেছেন, সেটাও ঠিকঠাকভাবে ব্যবহার করেছেন। বা প্যান্টের চেন খুলে একজনের মুখে টয়লেট করে দেওয়ার যে দৃশ্য ফারহানের ভাইয়ের ওপর, সেই দৃশ্যটাও উনি পুষ্পা থেকে ইন্সপায়ার্ড হয়েছেন, সেটাও ওকে, সেটা নিয়েও আমার কোনো বক্তব্য নেই। ইদিকা পালের কথা প্রসঙ্গ তখন উঠলো, এইখানে বলা ভালো যে ইদিকা পাল কিন্তু দুটো অভিনয় ভালো করেছেন। একদিকে যেমন ইনোসেন্ট একটা হিরোইনের রোলে অভিনয় করেছেন, অপরদিকে তার চরিত্রের মধ্যে যে নেগেটিভ সেট, সেটাকে যে ফুটিয়ে তোলা, মানে ইমোশনাল যে সুইচ ওভার, সেই জিনিসটা কিন্তু দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। মানে অভিনয়ের দিকে যদি সাকিব খান এই মুভিতে বাঘা ওল হন, ইদিকা পাল কিন্তু বুনো তেঁতুল টক্কর দিয়ে অভিনয় করেছেন। আমি আবার বলছি, ইদিকা পালকে কিন্তু পরিচালক স্কোপ দিয়েছেন এবং ইদিকা পাল কিন্তু সৎ ব্যবহার করেছেন। এবং ইদিকা পাল এবং সাকিব খান যখনই একসাথে হচ্ছে, তাদের কেমিস্ট্রিগুলো কিন্তু বেশ ভালো। এবং লাস্টে আমরা একটা ট্র্যাজিক এন্ডিং দেখতে পাই, যেখানে ইদিকা পাল মরে যায় সাকিব খানের কাছে। এবং লাস্টে ইদিকা পাল বলে যে আমি প্রেমের অভিনয় করতে করতে তোমার প্রেমে সত্যি করেই পড়ে গেছি। ওটা আমার বোকা বোকা লাগলো, ওটা না বললেও ভালো হতো। তার চরিত্রটাকে যখন একটা রিভেঞ্জের অ্যাঙ্গেল দেখাচ্ছ, সে যখন সাকিব খান তার পুরো ফ্যামিলিকে ঘেন্না করে, তখন সেই প্রেমে পড়ে গেলাম অভিনয় করতে করতে, এটা একটা 90s ফর্মুলা, এটা 2025 দাঁড়িয়ে এখন আর চলে না। তো সেই জিনিসটা আমার বোকা বোকা লেগেছে। আরেকটা ক্যারেক্টার এখানে আছে যেটাকে আন্ডার ডেভেলপ করে রাখা হয়েছে, সেই ক্যারেক্টারটার নাম হচ্ছে জিল্লু। জিল্লু হচ্ছে সাকিব খানের খাস লোক, সে শুরু থেকে সাকিব খানের সঙ্গে আছে, মানে আরিয়ান মির্জার সঙ্গে আছে। এই ক্যারেক্টারটা মানে আরিয়ান মির্জার সঙ্গে তার যে কেমিস্ট্রি, তার যে বন্ডিং, সেটাকে সেইভাবে এস্টাবলিশও করা হয়নি। জিল্লু ক্যারেক্টারটা খুব ভাইরাল হয়েছে, জিল্লুর ভূমিকাতে যে অভিনয় করেছেন, যেটুকু স্পেস পেয়েছেন ঠিকঠাক অভিনয় করেছেন, ঠিক আছে। আমি একটা মুভির নাম বলছি 3 Idiots। সেখানে যে 3 বন্ধুর মধ্যে যে কেমিস্ট্রিটা, সেটা কীভাবে ওয়ার্ক করেছিল, কীভাবে কেমিস্ট্রিটা ডেভেলপ করা হয়েছিল, তোমরা প্রত্যেকেই 3 Idiots মুভিটা দেখেছো, তোমরা জানো। এখানে সেই জায়গায় নেই। সাকিব খান কিছু কিছু জায়গায় আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছেন। রিহাবে একটা দৃশ্য আছে যেখানে সাকিব খান নেশা ছাড়ার জন্য গেছেন এবং ছটফট করছেন নেশার জিনিস পাওয়ার জন্যে। তো সেই সব জায়গায় জিল্লুর সঙ্গে সাকিব খানের যে কেমিস্ট্রি, সেটাকে ওয়ার্ক করা হয়নি, তার ওপর কোনো ডেভেলপমেন্ট করা হয়নি।
একটা জায়গায় আছে শাকিব খান জিল্লুকে বলছে তুই আমাকে নেশার জিনিস কেন দিয়েছিলি, ও বলছে তুমি নেশা ছাড়া থাকতে পাওনি, আমি তোমার কষ্ট মানে দেখতে পাইনি বলে তোমাকে দিয়েছি। এগুলো জাস্ট একটা ডায়লগ হয়ে গেছে, কিন্তু তাদের দুজনের কেমিস্ট্রি কোনো ওয়ার্কই করা হয়নি, তাদের দুজনের কেমিস্ট্রিকে সেইভাবে ডেভেলপই করা হয়নি। সেই জন্য এই ক্যারেক্টারটাকে আমার খুব আন্ডার ডেভেলপ ক্যারেক্টার বলেই মনে হয়েছে। এখানে জিল্লুর ক্যারেক্টারটা থাকা না থাকা কোনো এক্সিস্টই করে না আমার জন্য। সুতরাং একটা ভালো ক্যারেক্টার, একটা ভালো অপরচুনিটি, একটা ভালো বন্ডিংকে কিন্তু এখানে ডিরেক্টর মিস করে গেছে, এবং আমি জানি এখানে উনি কবির সিং থেকে ইন্সপায়ার হয়েছেন। সুতরাং এই ছোটো ছোটো লুফলসগুলোকে যদি আমি বাদ দিই তাহলে বরবাদ একটা ডিসেন্ট মুভি। আমি আবার বলছি, ইট কুড হ্যাভ বিন মাচ বেটার মুভি, এটা একটা ভালো মুভি হতে পারতো। এবার যদি আমি বিজিএমের কথা বলি, বিজিএম বেশ ভালো, মানে এমন বিজিএম নয় যে আমি ছিটকে যাবো পাগলে যাবো, কিন্তু বাংলা ছবির নিরিখে এখনকার সময়ের যেসব বিজিএম দেখতে পাই বাংলা ছবিতে তার কম্পেয়ারে যথেষ্ট ভালো বিজিএম। মিউজিকের যদি কথা বলি, চাঁদ মামা গানটাকে বাদ দিলে মিউজিক বেশ ভালো। ইনফ্যাক্ট গানের প্লেসমেন্ট বলি, গানগুলো পার্সোনালি আমার কিন্তু বেশ ভালো লেগেছে। নিঃশ্বাস গানটাকে ক্লাইম্যাক্সে যেভাবে ব্যবহার করা হয়েছে প্রশংসার দাবি রাখে। পুরো মুভিটা মুম্বাইতে শ্যুট করা হয়েছে, ক্যামেরার কাজ যথেষ্ট ভালো, লুক অ্যান্ড ফিল গুড, নাইস, ডিসেন্ট, বেশ ঝকঝকে তকতকে, একটা প্রিমিয়াম ফিল কিন্তু গোটা মুভিতে আছে। অ্যাকশান, এই মুভিতে কিছু ব্রুটাল অ্যাকশান দৃশ্য রাখা হয়েছে এবং অ্যাকশান দৃশ্যটাকে বেশ স্টাইলাইজডভাবে শ্যুট করা হয়েছে এবং দেখতেও কিন্তু বেশ ভালো লেগেছে। শাকিব খানের পারফরমেন্স অ্যাকশান দৃশ্যগুলোতে আউটস্ট্যান্ডিং। তো ওভারঅল পারফরমারদের কাজ ভালো, লুক অ্যান্ড ফিল ওয়াইজ এই মুভিটা দেখতে বেশ ভালো লেগেছে, ক্যামেরার কাজ ভালো, মিউজিক বিজিএম নিয়েও আমার কোনো কমপ্লেন নেই। পরিচালক মায়ানদি হাসান হৃদয় তার প্রথম মুভিতে শাকিব খানকে নিয়ে একটা অন্যরকম রোলে ট্রাই করেছেন, এটা আমার মনে হয় যে একটা ভালো অ্যাটেম্প্ট। তবে এই প্রশংসার ভাগ যতটা পরিচালক মেকারদের শিখিতে পড়বে ততটাই কিন্তু শাকিব খানের ঝুলিতে পড়বে, কারণ এই সময়ে দাঁড়িয়ে এইরকম যখন তার কেরিয়ার গ্রাফ ঊর্ধ্বমুখী তখন এইরকম একটা রোল অ্যাকসেপ্ট করা কিন্তু চ্যালেঞ্জের ব্যাপার। এবং অনেক বড় বড় সুপারস্টার কিন্তু এই ধরনের অ্যাটেম্প্ট, এই ধরনের সাহসী পদক্ষেপ নিতে কিন্তু অগ্রসর হয় না। আমি কুন্নিস জানি শাকিব খানকে। তো এই ছিল বরবাদ নিয়ে আমার ব্যক্তিগত প্রেডিকশান। তোমরা যারা বরবাদ দেখেছো তোমরা আমাকে জানাও যে বরবাদ তোমাদের কেমন লেগেছে, এবং যারা বরবাদ দেখোনি তারা ওয়েট করো এপার বাংলায় কবে সিনেমা হল বা ওটিটিতে বরবাদ মুক্তি পাবে বলে। আজকে ভিডিও কেমন লাগলো সেটা জানাও। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করে দিও এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা ক্লিক করো। সকল ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।